বিএসএফ জওয়ানের স্ত্রীকে ধর্ষণ, ব্ল্যাকমেল করছে, টাকা লাগবে বা বাজে বাজে ফটো পাঠাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, আজকে অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক একটা ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যে ঘটনাটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন, কিন্তু এখনো পর্যন্ত যারা অবগত হতে পারেননি তাদের কাছে ভিডিওটা সকলে শেয়ার করে পৌঁছে দেবেন। ঘটনাটাই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার এক বিএসএফ জওয়ানের স্ত্রীকে ধর্ষণ করলো কে? বর্তমান সময়ের শাসক দলের এক উপপ্রধানের ছেলে। শাসক দল বলতে আপনারা সকলে কম বেশি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসের কথাবার্তা বলছি। সো আপনারা নিউজটা দেখুন, তারপরে আমি দুটো একটা কথাবার্তা বলছি। বিএসএফ জওয়ানের স্ত্রীকে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএসএফ জওয়ানের স্ত্রী। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার সোহাই শেখপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের ছেলে উজ্জ্বল মণ্ডল ওই জওয়ানের স্ত্রীকে ধর্ষণ করেছেন। একাধিক অনৈতিক কাজের সঙ্গেও নাকি যুক্ত ওই উপপ্রধানের ছেলে, অভিযোগ স্থানীয়দের। এদিকে ঘটনার কথা দেগঙ্গা থানায় জানাতে গেলে অভিযোগ নিতে চাননি পুলিশ। অভিযোগ নির্যাতিতার স্বামীর, এমনকি বিভিন্ন বিষয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন সেই জওয়ান। আমার বাড়িতে এরকম উপপ্রধানের ছেলে যে আমার ওয়াইফের সঙ্গে নোংরা কাজ করেছে। তো করার পরে আমি কেস করতে গেছি, পুলিশ কেস নিয়েনি। আমি এসপি আমার হায়ার করে ফোন করেছি, ওখান থেকে আমার কর্নেল ফোন করে এসপিকে ফোন করেছে। এসপিকে ফোন করার পরে আমাকে থানায় নিয়ে কেস নিয়েছে। এখন আপনি কি ভয় আতঙ্কে আছে? হ্যাঁ, আমি ভয় আতঙ্কে আছি। আমার বাড়িতে এখন 10-12 জন এরকম যাচ্ছে, আমি বাড়ি ছাড়া বাড়িতে যেতে পারছি কেন? কেসটি তুলে নেওয়ার জন্য? কেস তুলে নেওয়ার জন্য মারধর ভয় দেখাচ্ছে, কেসটা তুলে নেওয়ার জন্য। কেসটা তুলে নেওয়া আমাদের এলাকার প্রধান উপপ্রধান তাদের এতটাই অত্যাচার, পাড়ার সবাই তার নিয়ে ভয়ভীত একটা ব্যবহার রয়েছে। তার বউকেও ছাড়িনি, তার বউ সৈনিকের বউ যে দেশ রক্ষা করে, তার বাড়ির কোনো সিকিউরিটি নেই। তার বাড়িতে এনি টাইম ঢুকে তাকে হুমকি দেওয়া, তাকে ব্ল্যাকমেল করছে, টাকা লাগবে বা বাজে বাজে ফটো পাঠাচ্ছে। সো বন্ধুরা, আপনারা নিউজটা সম্পূর্ণভাবে বুঝলেন, দেখলেন। দেখার পরে আমি চিন্তা ভাবনা করছি যে আমার ভারতবর্ষের পশ্চিমবাংলার এক বিএসএফ জওয়ান, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, এরকম একটা ফোর্সের স্ত্রী যদি আজকের দিনে আমার পশ্চিমবাংলার বুকে এই ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরা কোথায় যাবে? নিরাপত্তার জন্য কার কাছে বলবে, কিসের জন্য বলবে, কিভাবে বলবে? এই প্রশ্ন আমি কিন্তু একজন সাধারণ জনগণ হিসাবে রাখছি রাজ্যের সিএম এর কাছে এবং এই পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছেও জানতে চাইছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই ছেলেটাকে, অর্থাৎ উজ্জ্বল মণ্ডল তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে, ওই ছেলেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তার করার পরে তাকে কি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাবে, নাকি শুধুমাত্র শাসক দলের ছত্র ছায়ায় থাকার কারণে এই ধরনের একটা জঘন্যতম কাজ করার পরেও সে নিস্তার পাবে? আজকে এক শ্রেণীর মানুষরা আমাকে বলতে থাকে যে আপনি এই ধরনের ভিডিও আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনি সকলের কাছে টার্গেট হয়ে যাবেন। আরে ভাই, টার্গেট অটার্গেট সে সমস্ত বিষয়গুলো আসছেই না। ঘটনাটা হচ্ছে, আপনারা ভালো করে দেখবেন, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লেখা আছে যে আমার দেশে কিংবা আমার রাজ্যে যেখানে যখনই যে কোনো অবস্থাতে যে কোনো ধর্ম বিরোধী কথাবার্তা হবে, সেটা মুসলিম ধর্ম হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, জৈন, শিখ, পারসি, ইসাই, যে কোনো ধর্ম হতে পারে, সেই সমস্ত ধর্মের উপরে যদি আঘাত আসে তাহলে নিঃসন্দেহে আমি কথাবার্তা বলবো। সাথে সাথে আমার দেশের গণতন্ত্র, সংবিধান এবং ভ্রাতৃত্ব বন্ধনের উপরে যারাই আঘাত করবে, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদমূলক ন্যূনতম হলেও ভিডিও আপলোড করতেই থাকবো। তো এই কারণে যদি আমার শত্রু বেড়ে যায়, দুশ্মন বেড়ে যায়, আমি সকলের কাছে টার্গেটও হয়ে যায়, তারপরেও আমার কোনো রকম আপত্তি নেই। কারণ আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে আমি যদি সৎ পথে থাকি তবু আমার শত্রু তৈরি হবে, আর আমি যদি অসৎ পথে থাকি তবু আমার শত্রু তৈরি হবে। অতএব আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি সৎ পথে থাকার পরে হক কথা বলার কারণে, ন্যায্য কথা বলার কারণে যদি আমার কিছু শত্রু তৈরি হয়ে যায়, তার জন্য আমার কোনো রকম আফসোস নেই, দুঃখ নেই। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।